আজ 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুন কন্যা শ্বশুরে 10 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত, ক্ষোভে ফুঁসছেন সাসপেন্ডেড বিধায়ক। কপালে দুঃখ রয়েছে, মমতার করা মামলায় সুপ্রিম নির্দেশের পর কাঁধের হুঁশিয়ারি শুভেন্দুর। আমি অস্বীকার করি, মমতার পর কলম ধরলেন অভিষেক। এফআইআর এর বিরুদ্ধে কবিতার মাধ্যমে অভিনব প্রতিবাদ যুবরাজের। এফআইআর হবেই, সব রাজ্যকে বুঝতে হবে, মমতার মামলায় করা নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টও মুখ্যমন্ত্রীর দাবির গুরুত্ব স্বীকার করেছে, দাবি কুণালের। নাগরিকত্বের আগে ভোটাধিকার বিতর্ক ভিত্তিহীন, বিরাট দাবি সোনিয়া গান্ধীর। বাংলার রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। হুমায়ুন কবিরের মেয়ে শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করল মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। মাদক পাচারে ঘটনায় জড়িত মেয়ে শ্বশুর শরীফুল ইসলাম। এহেন অভিযোগে আজ সোমবার থেকে তাদের প্রায় 10 কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। ঘটনায় শরীফুল ইসলামকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলেছেন সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তার দাবি, 22শে ডিসেম্বরের নতুন রাজনৈতিক দল তৈরি করার পর ইচ্ছাকৃতভাবে আমার পরিবার, মেয়ের শ্বশুর, মেয়ে এবং জামাইকে অপদস্থ করার জন্য পুলিশের তরফ থেকে মিথ্যা এই মামলা শুরু করা হয়েছে। এই বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে পাল্টা হুঁশিয়ারি হুমায়ুনের। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, জিয়াউর রহমান নামে যে ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ এই মামলা শুরু করেছে, তার সঙ্গে আমার মেয়ে শ্বশুরের কোনো সম্পর্ক নেই। ওই ব্যক্তি আমার মেয়ে শ্বশুরের অনেক দূর সম্পর্কের এক আত্মীয় হন। গত 22শে ডিসেম্বর আমি নতুন রাজনৈতিক দল তৈরি করার পর ইচ্ছাকৃতভাবে আমার পরিবার, মেয়ে শ্বশুর, মেয়ে এবং জামাইকে অপদস্থ করার জন্য পুলিশের তরফ থেকে মিথ্যা এই মামলা শুরু করা হয়েছে। সাসপেন্ডেড বিধায়কের আরও দাবি, আমার মেয়ের শ্বশুরের ইটভাটা ছাড়া অনুষ্ঠান বাড়ি, জমি কেনা, বেচার ব্যবসা সহ একাধিক ব্যবসা রয়েছে। কোটি টাকা রোজগার হয়, এমনকি আয়করও দেন, সেই সমস্ত নথিও রয়েছে। এরপরও যেভাবে পুলিশ সম্মানহানি করেছে তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। এদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগকে মান্যতা দিয়ে আদালতে জানালো, মাইক্রো অবজারভাররা নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরাই। অন্যদিকে নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে আদালত স্পষ্ট করল, এফআইআর প্রক্রিয়ায় কোনো বাধা দেওয়া যাবে না। এই প্রেক্ষাপটে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, উনি চেষ্টা করেছেন এফআইআর বন্ধ করতে। শুভেন্দু বলেন, মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন, ইলেকশন কমিশন বলছে কার্যত এরা অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করা কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। দুটো কলাম থাকে, অ্যাকসেপ্ট, রিজেক্ট। এবারে যেগুলো ভুয়া বা সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন। সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। স্বীকৃত রাজনৈতিক দল এবং ভোটার হিসেবে আমাদেরও এই অধিকার রয়েছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারি কাজ করছেন, তেমনি সেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায় বা নন্দিনী চক্রবর্তী বা আইপ্যাকের কথায়, তাহলে ইআরওদের কপালে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের নাম যদি থেকে যায়, তার পুরো দায়িত্ব বইবে ইআরও। পশ্চিমবঙ্গে এখনো শেষ হয়নি এফআইআর এর কাজ। খসড়া তালিকা প্রকাশ পেয়েছে, এখন বর্তমানে চলছে শুনানির প্রক্রিয়া। এফআইআর এর এই প্রক্রিয়াতে অনেক মানুষ আতঙ্কে মারা গেছেন বলে অভিযোগ। বিএলওদের কাজের চাপ বেড়েছে, বহু অভিযোগ উঠেছে এফআইআর প্রক্রিয়া নিয়ে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে এফআইআর এর শুনানিতে বক্তব্য রেখেছেন। আন্দোলন তীব্র হয়েছে কলকাতায়। এফআইআর এর ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি হয়েছে বলে তার বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন শাসক দল। আর এসবের মধ্যে আজ কলম ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়াতে একটি লেখা পোস্ট করেছেন। তিনি ক্ষুব্ধ হয়েছেন, অনুভব করতে পেরেছেন মানুষের যন্ত্রণা, সেটাই তার কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, আমি অস্বীকার করি,
এই হঠকারিতা, এই তালিকা শাসন, এই ভয়ের রাজত্ব আমি অস্বীকার করি। রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি রক্তের ওপর কালী শাসন। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে এবার কড়া পর্যবেক্ষণ করেছে আদালত। ভোটার তালিকা সংশোধন নিয়ে সময় স্বল্পতা, আনম্যাপড ভোটার এবং তথ্য বিভ্রাটের কথা তুলে ধরার নির্দেশ দিয়েছে রাজ্য। গ্রুপ ডি অফিসার ও রাজ্য কমিশনের মধ্যে মতবিরোধ সামনে এসেছে। এমনকি সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি স্পষ্ট বলেছেন, এসআইআর প্রক্রিয়া হবে, এতে কোনো রকম বাধা বরদাস্ত করা যাবে না। এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে সর্বোচ্চ আদালত। আর তারপরই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো তুলেছিলেন সুপ্রিম কোর্ট একে একে সেগুলোরই গুরুত্ব স্বীকার করেছে। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা শুনানি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে গণবঞ্চনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। শুনানিতে আদালত জানায়, এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করতে দেওয়া হবে না। পাশাপাশি নথি যাচাইয়ের জন্য ইআরওদের অতিরিক্ত 1 সপ্তাহ সময় দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। এই রায়ের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী যেসব অভিযোগ ও প্রশ্ন তুলেছিলেন, আদালত সেগুলির সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। তার কথায়, মাইক্রো অবজারভাররা কোনো নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন না। সুপ্রিম কোর্ট এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। নাগরিকত্ব পাওয়ার আগে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চলছে মামলা। আর এবার এই বিতর্কে নিজেই মুখ খুললেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে দায়ের হওয়া এই মামলায় দীর্ঘ টালবাহানার পর লিখিত জবাব দিয়ে সোনিয়া গান্ধী অভিযোগগুলোকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। অভিযোগ অনুযায়ী 1980 সালে সোনিয়া গান্ধীর নাম ভোটার তালিকায় তোলা হয়, যদিও তিনি ভারতের নাগরিকত্ব পান 1983 সালের এপ্রিল মাসে। সম্প্রতি বিজেপি আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য 1980 সালে দিল্লির একটি বুথের ভোটার তালিকায় ছবি পোস্ট করেন। সেই তালিকায় সোনিয়া গান্ধীর নাম যায় বলে দাবি করা হয়। এই অভিযোগকে ঘিরে রাউজ অ্যাভিনিউ কোর্টে মামলা চলছে। গত 6 জানুয়ারি আদালত সোনিয়া গান্ধীর অবস্থান জানতে চাইলে তিনি সময় চান। যুক্তি দেন যে এত পুরনো নথি দ্রুত জোগাড় করা সম্ভব নয়। শনিবার সিবিআই এর বিশেষ বিচারপতি বিশাল গগনের এজলাসে আইনজীবীর মাধ্যমে দায়ের হওয়া রিভিশন পিটিশনের জবাবে লিখিত বক্তব্য জমা দেন তিনি। সোনিয়ার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, অভিযোগের সমর্থনে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই এবং গোটা বিষয়টি আইনি প্রক্রিয়ার অপব্যবহার। আরও বলা হয়েছে, নাগরিকত্ব সংক্রান্ত বিষয় কেন্দ্র সরকারের আওতাভুক্ত এবং ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কর্তৃত্ব নির্বাচন কমিশনের, ফৌজদারি আদালতের নয়। সাত সকালেই বোমাতঙ্ক দিল্লির একাধিক স্কুলে, সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে পুলিশ। সোমবার সকালের আলো ফুটতেই উত্তেজনা ছড়ায় দিল্লির একাধিক স্কুলে। 9টি স্কুলে বোমা রাখা হয়েছে, এমনটাই ইমেল আসে। এই ঘটনার খবরে পেয়ে স্কুলগুলিতে এসে পৌঁছায় পুলিশ, দমকল এবং বম স্কোয়াডের আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার সকাল 8:30 থেকে 9টার মধ্যে বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি মেইল আসে পরপর স্কুলগুলিতে। সেই সঙ্গে স্কুলগুলিকে খালি করে দেওয়া হয়। পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের নিরাপদ স্থানে পৌঁছে দেয় পুলিশ আধিকারিকরা। স্কুলগুলিকে ফাঁকা করে তল্লাশি শুরু হয়। বোমা হামলার এরকম হুমকি বারবার বিভ্রাটে ফেলছে দিল্লি স্কুলগুলিকে। সেই আতঙ্কে পড়ুয়াদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা। বিরোধিতা করলে বন্ধ হবে সরকারি সুযোগ সুবিধা। শওকত মোল্লার মন্তব্যে নতুন বিতর্ক। ভাঙড়ে আবার শুরু হলো নতুন করে রাজনৈতিক উত্তেজনা। রবিবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সভা ছিল। সেই সভাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। 15 ফেব্রুয়ারি পাগলাহাট থেকে ঘটকপুকুর পর্যন্ত তৃণমূলের ঘোষিত মহামিছিলের প্রস্তুতি হিসেবে ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানের মঞ্চ থেকে এই মন্তব্য করেন শওকত মোল্লা। শওকত মোল্লা বলেন, গত লোকসভা নির্বাচনের পর ভাঙড়ের কয়েকটি জায়গায় রাজনৈতিক পরিবেশ বদলে গেছে। তিনি অভিযোগ জানিয়েছেন, বিরোধীদের কারণেই সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা আটকে যাচ্ছে। তিনি বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভাঙড়ে যারা শাসক দলের বিরোধিতা করবেন, ভবিষ্যতে সরকারি পরিষেবা পেতে তাদের সমস্যায় পড়তে হতে পারে। শওকত মোল্লার এই মন্তব্যের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। দলীয় সভার মঞ্চ থেকে এভাবে সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়ার ইঙ্গিতকে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। 15 ফেব্রুয়ারি পাগলাহাট থেকে ঘটকপুকুর পর্যন্ত শাসক দলের মহামিছিল রয়েছে, তাই আয়োজন করা হয়েছিল এই কর্মী সমাবেশের। খবর এই পর্যন্তই শেষ।
আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।